এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য একান্তই তাদের নিজস্ব। এর দায় ন্যাশনাল জিওগ্রাফিক অথবা তার কোনো সহকারী সংস্থার ওপর বর্তায় না। বিশ্বের শীতলতম এবং সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন। এখানে মোতায়েন থাকা বাহিনীর কাছে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ। বাতাসের গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াসে। সামগ্রী পাঠানোর একমাত্র উপায় আকাশপথ। হেলিকপ্টারগুলো ওড়ে প্রায় 21,000 ফুট উচ্চতায়। ভারতীয় বায়ুসেনা প্রবল ঝুঁকি নিয়েও বাহিনীকে রসদ জুগিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যতম উঁচু এক জায়গায় এ যেন জীবন আর মৃত্যুর মহা সংগ্রাম। ভারতীয় বায়ুসেনা বিশ্বের সেরা বাহিনীগুলোর মধ্যে অন্যতম। ভারতের স্থলভাগের ওপর প্রায় 15,000 কিলোমিটার সীমানা রয়েছে, যার বেশিরভাগ এলাকা জুড়েই রয়েছে হিমালয়ের প্রতিকূল উঁচু পাহাড়ি এলাকা, যেখানে পাহারা দেওয়ার কাজটা খুব কঠিন। এখানে বায়ুসেনা ভারতের আকাশ সুরক্ষিত রাখার প্রধান দায়িত্বটা পালন করে আসছে। এবং প্রত্যন্ত এলাকায় মোতায়েন থাকা বাহিনীকে বেঁচে থাকার যাবতীয় সামগ্রী যোগান দেওয়ার কাজটা করছে, যার বেশিরভাগটাই তাদের করতে হয় ভয়ানক উচ্চতায় এবং বিপদসংকুল পরিস্থিতিতে। সিয়াচেন গ্লেসিয়ার একটা 74 কিলোমিটার দীর্ঘ হিমবাহ, যা দেশের একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। সুমেরু এবং কুমেরুর বাইরে এটা বিশ্বের দীর্ঘতম পাহাড়ি হিমবাহগুলোর মধ্যে অন্যতম। এমনকি এই হিমবাহের সর্বনিম্ন প্রান্তটা রয়েছে প্রায় 11,000 ফুটের ওপরে। এখানেই সেনাবাহিনীর সর্বোচ্চ পোস্ট রয়েছে 22,000 ফুটেরও ওপরে। সিয়াচেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। এর পূর্বে রয়েছে চীন এবং পশ্চিমে রয়েছে পাকিস্তান, আর এখানেই পাহারা দিচ্ছে ভারতীয় সেনারা। সিয়াচেন এবং পার্শ্ববর্তী শৈলশিরাগুলোর ওপর প্রায় 100টির বেশি জায়গায় বাহিনী মোতায়েন রয়েছে। এই আইস ফিল্ডে টিকে থাকাটা একটা কঠিন পরীক্ষা। মোকাবিলা করতে হয় প্রচণ্ড ঠান্ডা আর নির্দয় আবহাওয়ার। ঠান্ডা বাতাসের কারণে শীতের তাপমাত্রা -50 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। যেখানে আমি কাটিয়ে এসেছি সেখানে তাপমাত্রা যদি -20 ডিগ্রি থাকে আর বাতাস যদি ঘন্টায় 60 কিলোমিটার বা 70 কিলোমিটার বেগে বইতে থাকে, তাহলে যে তাপমাত্রাটা -20 ডিগ্রিতে রয়েছে, উইন্ড চিল ফ্যাক্টরের কারণে তা -70 ডিগ্রি বা -50 ডিগ্রিতে নেমে যেতে পারে। জীবনযাত্রা মানুষের শরীর এবং মনোবলের ওপর প্রভাব ফেলে। সিয়াচেনের সেনাদের একাধিক ঝুঁকি থাকে। প্রচণ্ড বিষণ্ণতা আসে, খিদে কমে যায়, ঘুমের অনিয়ম হয়, এমনকি স্মৃতিশক্তিও লোপ পায়। এই রাস্তাগুলো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পর শেষ হয়ে গেছে। হিমবাহের ওপর মোতায়েন থাকা সেনাদের যোগাযোগের একমাত্র উপায় আকাশপথ। ভারতীয় বায়ুসেনা একটা কমপ্লেক্স এয়ারবোর্ন লজিস্টিক্যাল সিস্টেমের মাধ্যমে অনবরত প্রতিটা প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে। উষ্ণতা এবং রান্নার জন্য কেরোসিন, খাবার, জল এবং গোলা বারুদ। ফিক্সড উইং এয়ারক্রাফটগুলো সিয়াচেন সাপ্লাই লাইনের প্রথম লেগটা সামলায়।
যেগুলো আশেপাশের পাহাড়ি এলাকায় থাকা বেসগুলোতে ল্যান্ড করে। তারপর হেলিকপ্টার ক্রুদের সামগ্রীগুলো হিমবাহ পর্যন্ত পৌঁছে দিতে হয়। ক্রুরা বরফের নদীর ওপর তৈরি হেলিপ্যাডের ওপর নির্ভর করে। সিয়াচেনে আকাশপথের মাধ্যমে মসৃণভাবে লজিস্টিকের কাজ সামলানোটা বেশ চ্যালেঞ্জের। এর জন্য দরকার হয় একাধিক এয়ারক্রাফট এবং সেনা আধিকারিকদের ব্যাটালিয়ন, যারা এই মৃত্যু উপত্যকায় কয়েক হাজার কিলোমিটার এলাকা জুড়ে ইন্টারঅ্যাক্ট করেন। ভারতীয় বায়ুসেনার জন্য সিয়াচেনের প্রবেশ পথ হল লাদাখ। এই এলাকাটা একটা হাই অল্টিটিউড কোল্ড ডেজার্ট, কঠোর অথচ সুন্দর, আর জনসংখ্যার বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী। এখানে লেতে একটা গুরুত্বপূর্ণ মাউন্টেন বেস রয়েছে, যেটাকে ঘিরে রয়েছে কারাকোরাম এবং লাদাখ পর্বতশ্রেণী। লে এয়ারফোর্স বেস, লাদাখ, জম্মু অ্যান্ড কাশ্মীর, উচ্চতা 10,682 ফিট। লের বায়ুসেনা ঘাঁটিটা সিয়াচেনে হাই অল্টিটিউড এয়ার মেইনটেন্যান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র গ্লেসিয়ার ক্যাপ্টেনরাই সিয়াচেনে উড়ে যেতে পারেন, যে সার্টিফিকেট পাওয়াটা খুবই কঠিন। স্কোয়াড্রন লিডার খুশবু গুপ্তা প্রথম মহিলা হিসেবে এই ঈর্ষণীয় পদমর্যাদাটা অর্জন করেন। হাই অল্টিটিউডে ওড়াটা খুবই চ্যালেঞ্জিং। এখানে কঠিন চ্যালেঞ্জটা শুধু ককপিটে বসে ওড়ার সময় থেকেই শুরু হয় না। এই সবকিছু শুরু হয় যখন আমি গো শব্দটা শুনি। আমি ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরিয়ে আসি 4টে বা 4:30টার অ্যালার্ম শুনে। খুশবু কাজটা করেন সিয়াচেন পায়োনিয়ারদের সঙ্গে নিয়ে, একটা হেলিকপ্টার ইউনিট যারা হিমবাহের সবচেয়ে দুর্গম পোস্টগুলোকে সহায়তা করে থাকেন। ওনাকে এত ঠান্ডার মধ্যে নিজেকে মানিয়ে নিতে হয়েছে, এবং ঠান্ডার প্রকোপ এতটাই বেশি যে ওনাকে এবং ওনার কমরেডদের ফ্রস্টবাইট এড়াতে ব্যাটারি হিটেড বুট পরতে হয়। এই অল্টিটিউডে ঠান্ডার প্রকোপ ছাড়াও কিছুটা অদ্ভুতভাবেই আরেকটা ঝুঁকি হল সানবার্ন। সিয়াচেন পায়োনিয়ারদের কাছে খুব ঘন ঘনই জরুরি বার্তা আসে। এখন মেডিকেল ইভ্যাকুয়েশনের একটা বার্তা এসেছে। তবে বলতে কোনো দ্বিধা নেই যে প্রতিটা সিয়াচেন পায়োনিয়ার ফ্লাইটই ঝুঁকিপূর্ণ। সিয়াচেন পায়োনিয়াররা চিতা এবং এর আপগ্রেডেড ভার্সন চিতল ওড়ান, 2 টন ওজনের হেলিকপ্টার যার একটা ইঞ্জিনই ওনাদের 23,000 ফুট উচ্চতা পর্যন্ত নিয়ে যায়। একটা চিতা খুব বেশি সামগ্রী বহন করতে পারে না, কিন্তু সিয়াচেন হিমবাহ জুড়ে এমন অনেক পোস্ট রয়েছে যেখানে বড় সাপ্লাই হেলিকপ্টারগুলো যেতে পারে না। তাই চিতা ক্রুদের সদা পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে অনবরত উঠতে হয়। খুশবু একটা ফরওয়ার্ড পোস্টে পৌঁছলেন একজন অসুস্থ জওয়ানকে উদ্ধার করে আনতে। এই হিমবাহে এটা সাধারণ ঘটনা। বেশিরভাগ জরুরি পরিস্থিতি তৈরি হয় অক্সিজেনের অভাব থেকে। বাহিনী এখানকার যে বাতাসে শ্বাস নেয় তাতে সমতলের বাতাসে থাকা অক্সিজেনের মাত্র 10% উপস্থিত থাকে। হাই অল্টিটিউডে খুব সাধারণ দৈনন্দিন কাজগুলো যেমন হাঁটা, রান্না করা বা খাবার খাওয়াটাও একটা বিশাল শারীরিক চ্যালেঞ্জের ব্যাপার। এখানে একটা বড় ঝুঁকি হল হাইপক্সিয়া। এই পরিস্থিতি তৈরি হয় যখন শরীরের কোষে অক্সিজেনের অভাব ঘটে। এই এক্সট্রিম অল্টিটিউডে থাকার কারণে হাই অল্টিটিউড পালমোনারি বা সেরেব্রাল ইডিমা হতে পারে, অর্থাৎ ফুসফুস বা মস্তিষ্কে ফ্লুইড জমে যাওয়া। এর যে কোনোটাই প্রাণঘাতী হতে পারে।
খুশবু সফলভাবেই সেই অসুস্থ জওয়ানকে হিমবাহের ওপর ওনার পোস্ট থেকে তুলে সিয়াচেন বেস ক্যাম্পে সবচেয়ে কাছের মেডিকেল ফ্যাসিলিটিতে নিয়ে এলেন। ক্যাপ্টেন নিতেশ ইয়াদব, যিনি সেনাবাহিনীর একজন ডক্টর, দ্রুত রোগীর কাছে ছুটে এলেন। হাঁটতে অক্ষম রোগীকে স্নো স্কুটারের উপর স্ট্রেচারে চাপিয়ে কাছের মেডিকেল ফেসিলিটিতে আনাটা খুবই কঠিন কাজ, তাই হেলিকপ্টারের গুরুত্ব এখানে খুবই বেশি। আচ্ছা, শ্বাস নিতে কষ্ট কবে থেকে হচ্ছে আপনার? 1 সপ্তাহ ধরে। আচ্ছা, বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ। তো প্রতি মাসে গড়ে আমাদের সবকটা পোস্ট মিলিয়ে মোটামুটি 15 থেকে 17টা ইমার্জেন্সি মেডিকেল ইভ্যাকুয়েশনের কেস থাকে। ওদিকে লেতে ফ্লাইট লেফটেন্যান্ট অনিরুদ্ধ গ্রোভার স্কোয়াড্রন লিডার গুপ্তার অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। গ্রোভার আগামীকালে সাউথের জন্য রেডি? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এই হেলিপ্যাড থেকে টেক অফ করার কি কি পিকিউরিয়ারিটিস রয়েছে? ওনার 800 ঘন্টা হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সিয়াচেনে ওড়ার জন্য ওনাকে একজন গ্লেসিয়ার ক্যাপ্টেন হতে হবে। আমি পাহাড়টা খেয়াল রাখবো, যেটা এইরকম কোন একটা জায়গায় থাকবে, আর সেটা পার করি আমি টেক অফ করব। এই গ্লেশিয়ার কোয়ালিফিকেশন ব্যাচটা ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার ফ্লিটের মধ্যে খুবই কভেটেড ব্যাচ। যে কোনো হেলিকপ্টার পাইলটের কাছে এটা খুব সম্মানের ব্যাপার। এটা হলো হেলিপ্যাড। আমি একটা আইজি হোভার থেকে পিক আপ করলাম, সেখান থেকে ওজি হোভারে যেতে থাকলাম। হাইটটা দেখে কো পাইলটকে বলবো গ্রাউন্ড রেফারেন্সের প্রমিনেন্ট পয়েন্ট বেছে নিতে। তখন টেল ক্লিয়ারেন্সের জন্য জিজ্ঞাসা করবে, আর তারপর ডান দিকে ঘুরবে আর টেক অফ করবে। গ্লেশিয়ারের ওপর দিয়ে ওড়াটা খুবই চ্যালেঞ্জিং। একাধিক কারণ রয়েছে, যেমন টেম্পারেচার কম, বাতাসের চাপ কম থাকে, এয়ারক্রাফটের কন্ট্রোল রাখা কঠিন, এবং ওই অল্টিটিউডে আমাদের নিজস্ব হিউম্যান ক্যাপাবিলিটি কম থাকে। সুতরাং একটা স্পেশালি স্ক্রুটিনাইজড সিলেবাসের মধ্যে দিয়ে এগোনোটা গুরুত্বপূর্ণ। এইভাবে এগোলে একজন 8 থেকে 10 মাসের মধ্যে গ্লেশিয়ার কোয়ালিফাইড ক্যাপ্টেন হয়ে উঠতে পারবে। ভাইটাল অ্যাকশনগুলো কমপ্লিট করে আমরা ডেল্টা হয়ে এগোবো আর হেলিপ্যাড 1 এর উপর লাইন আপ করবো, আর সেখান থেকে আমরা একটা নর্মাল টেক অফ শুরু করবো। থিওরি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে হাতে কলমে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এইরকম অল্টিটিউডে হেলিকপ্টার টেক অফ করাটা খুবই চ্যালেঞ্জিং। হেলিকপ্টার কাজ করে প্রিন্সিপাল অফ লিফট অনুযায়ী। এই লিফট তৈরি হয় রোটারগুলোর সাহায্যে। এই রোটারগুলো এগুলো বাতাসটাকে নিচের দিকে ঠেলে, কিন্তু এই অল্টিটিউডে বাতাসের চাপ এতটাই কম থাকে যে এটা লিফট করার জন্য পর্যাপ্ত বাতাস ঠেলতে পারে না। তাই লিফট করার জন্য দরকার ইঞ্জিনের শক্তি, আর টেক অফ করার জন্য দরকার পাইলটের স্কিল। গ্লেশিয়ার ফ্লাইং এর ক্ষেত্রে একাধিক ফেজ থাকে, যেগুলো কিনা জানা দরকার। এগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে ট্রিকি হলো এয়ারক্রাফট ল্যান্ড করা। এটা শিখতে আমরা লেতে যেটা করি, ওখানে একটা হেলিপ্যাড রয়েছে যা পিলার হেলিপ্যাড নামে পরিচিত, আর এটা মাটি থেকে প্রায় 20 ফুট উঁচুতে অবস্থিত। এখানে আমরা ল্যান্ডিংটা প্র্যাকটিস করি। হেলিপ্যাডটা ছোট, মানে ম্যাচ বক্স সাইজের, আর এগুলো গ্লেশিয়ারের উপরে থাকা হেলিপ্যাডগুলোর অনুকরণে তৈরি হয়। লের বায়ুসেনা ঘাঁটিতে এই প্রশিক্ষণ ফ্লাইট লেফটেন্যান্ট গ্রোভারকে বাস্তব পরিস্থিতির উপযুক্ত করে দিয়েছে। উনি এখন স্কোয়াড্রন লিডার খুশবু গুপ্তার কো পাইলট হিসেবে সিয়াচেন বেস ক্যাম্পে যেতে প্রস্তুত, এবং সিয়াচেন হিমবাহে ওনার প্রথম উড়ানটা কমান্ড করতে উৎসুক হয়ে রয়েছেন। হিন্ডেন এয়ারফোর্স বেস, গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। উচ্চতা 700 ফুট। উত্তরপ্রদেশের হিন্ডন এয়ারবেস থেকে একটা অতিকায় এয়ারক্রাফট উড়ল 77 টন ওজনের সামগ্রী আর সাপ্লাই নিয়ে। তার গন্তব্য লে, লাদাখ, যা সিয়াচেন হিমবাহের প্রহরায় থাকা ভারতীয় সেনাদের জন্য একটা সাপ্লাই হাব। প্রতি সপ্তাহে এই রকম অনেক ফ্লাইট হিন্ডন থেকে রওনা দেয়, প্রতিটাই এক একটা C-17 গ্লোব মাস্টার 3। এই বিশাল এয়ারক্রাফটটা ঠিক কতটা শক্তিশালী আমাদের ক্রুরা ভালো মতোই টের পেয়েছিল যখন এটা সামনে দিয়ে উড়ে যায়। বোয়িং C-17 হল ভারতীয় বায়ুসেনার সবচেয়ে ভার্সাটাইল কার্গো এয়ারক্রাফট। টি শেপড টেইল বিশিষ্ট একটা 128 টনের ওয়ার্কহর্স। 4টে জেট ইঞ্জিন এবং 77 টন মাল বহনের ক্ষমতা থাকায়
এই গ্লোব মাস্টার বয়ে নিয়ে যেতে পারে 100-র বেশি সেনা, সাপ্লাই এবং সাঁজোয়া গাড়ি পর্যন্ত। C-17 পাইলট উইং কমান্ডার রাহুল সিং এই হাই অল্টিটিউড এয়ার মেইনটেনেন্সের ক্ষেত্রে দারুণ দক্ষ। C-17 এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনার হাতে থাকা সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন মিলিটারি কার্গো প্লেন। এর মধ্যে ফ্লাই বাই ওয়্যার সিস্টেমের মতো লেটেস্ট টেকনোলজি রয়েছে। এটা প্রায় 75 টন মাল বয়ে নিয়ে যেতে পারে। 75 টন মানে হচ্ছে একটা বিশাল ওজন, যেটা হলো 75,000 কেজি। এতে ভেহিকেলের সঙ্গে একটা ট্যাঙ্কও ধরে যেতে পারে, বা একাধিক হেভি ভেহিকেল বা এর মধ্যে সাপ্লাই পাঠানো যেতে পারে, যা বিপদের সময় দরকার হয়। একটা বড় প্লেন মানেই সেটা অত্যন্ত চাপের মুখে সাফল্য আর ব্যর্থতার মাঝে একটা ফারাক গড়ে দিতে পারে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন আমাদেরকে এখন 45 টন মাল দিল্লি থেকে লেতে পাঠাতে হবে। আপনি যদি এটা স্থলপথে পাঠাতে চান তাহলে প্রায় 25টা ট্রাক লাগবে, প্রচুর ম্যান পাওয়ার এবং 1 সপ্তাহের মতো সময় লাগবে। আপনি যদি একই জিনিস C-17 করে পাঠান তাহলে সেটা 45 মিনিটে লোড করা সম্ভব হবে আর 50 মিনিটে লেতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এরিয়াল পোর্টে একটা বিশাল ওয়্যারহাউসে সেনা আধিকারিকরা বিভিন্ন ব্যাগেজ রেডি করে রাখেন। জিপসির মতো অল টেরেন ভেহিকল থেকে শুরু করে অত্যন্ত প্রয়োজনীয় কেরোসিনের ব্যারেল পর্যন্ত। এত সামগ্রী কয়েক মিনিটের মধ্যেই পোর্ট থেকে প্লেনে ওঠে। কার্যকরী পদ্ধতি আর দক্ষ বাহিনী একটা গ্লোব মাস্টারকে 1 ঘন্টারও কম সময়ে ভর্তি করে ফেলতে পারেন। C-17-এ মাল তোলা এক জিনিস, কিন্তু C-17-কে উড়িয়ে লের মতো একটা ঘাঁটিতে নিয়ে যাওয়া আরেক জিনিস। হাই অল্টিটিউড ফ্লাইং টেকনিকগুলো জানতে পাইলটরা একটা সিমুলেটরে প্রশিক্ষণ নেন। উইং কমান্ডার সিং এবং ওনার কো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট GL ভিনীত এখানে লে যাওয়ার ফ্লাইট সিমুলেট করতে এলেন। সিমুলেটরের 3টে হাইড্রোলিক লেগ এবং কন্ট্রোল একজন ট্রেনিকে এতে প্রোগ্রামিং করা যে কোনো ফ্লাইট এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। ককপিট থেকে 225 ডিগ্রি ফিল্ড অফ ভিউটা একদম আসল C-17-এর মতোই। ট্রেনিদের জন্য আবহাওয়া, বাতাস আর অন্য চ্যালেঞ্জিং ফ্যাক্টরগুলো প্রোগ্রামিং করে রাখা হয়। আমরা এখানে লের বিকালের প্রকৃত আবহাওয়ায় প্র্যাকটিস করব, যেখানে মডারেট টার্বুলেন্স থাকবে, মেঘ থাকবে না, বৃষ্টি থাকবে না। তুমি কি রানওয়েটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। ফ্রিজ ফ্লাইট প্লিজ। ফ্লাইট ফ্রিজ। তো বাইরে দেখতেই পাচ্ছেন যে আমরা ফ্লাইটটাকে লের উপরে প্রায় 14,500 ফুট উচ্চতায় থামিয়েছি। তো আমরা ট্রেনটার একটা ঠিকঠাক ছবি পাচ্ছি, যার উপর দিয়ে আমরা উড়বো, যে ওয়েদার কন্ডিশনের মধ্যে দিয়ে উড়বো, আর এগুলো সবই আমাদের ট্রেনিং ভ্যালুতে অ্যাড হবে। লে ছাড়াও C-17 থয়েসেও ল্যান্ড করে। এটা বায়ুসেনার বড় বিমানগুলোর জন্য সবচেয়ে উত্তর দিকের ঘাঁটি। থয়েস পুরো কথাটা হলো ট্রানজিট হল্ট অফ ইন্ডিয়ান সোলজার্স অন রুট। এখানে C-17-এর সঙ্গেই এই ঘাঁটিটা ব্যবহার করে বায়ুসেনার রোটারি উইং ওয়ার্কহর্স Mi-17 V5। Mi-17 হলো একটা হেভি ডিউটি হেলিকপ্টার, যাকে ব্যবহার করা যেতে পারে একটা গানশিপ হিসেবে অথবা একটা ট্রান্সপোর্ট হিসেবে। এই টুইন ইঞ্জিন ক্রাফটটি 36 জনের একটা সশস্ত্র বাহিনীকে বয়ে নিয়ে যেতে পারে অথবা লোয়ার অল্টিটিউডে 4 টনের সামগ্রী বহন করতে পারে। Mi-17 20,000 ফুট উচ্চতায় উঠতে পারে, যে কারণে এগুলো সিয়াচেনে এয়ার মেইনটেনেন্সের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। তবে যেখানে বাতাসের চাপ কম, সেখানে কেবলমাত্র সীমিত সামগ্রী বহন করতে পারে। তাও 1 মাসে একটা হেলিকপ্টার ইউনিট এখানে 200 টনের বেশি সামগ্রী বহন করে নিয়ে যায়। হেলিপ্যাডের ওপরে নেমে অথবা প্যারাশুট ড্রপিং এর মাধ্যমে, দুটো পদ্ধতিতেই নির্ভুলতার প্রয়োজন হয়। হাই অল্টিটিউড ড্রপ জোনগুলো ছোট হয়,
এবং একটা ভুল প্যারাশুট ড্রপের কারণে দরকারি সামগ্রী নাগালের বাইরে গিয়ে পড়তে পারে। সিয়াচেনে থাকা বাহিনীকে সহায়তা করার পাশাপাশি MI-17 গুলো ভারতের উত্তর পূর্বের রাজ্যে বসবাসকারী নাগরিকদেরও সাহায্য করে থাকে এখানকার দুর্গম রাস্তার কারণে। এই অঞ্চলের ভূখণ্ড সিয়াচেনের তুলনায় কম খাড়াই, কিন্তু সব সময় কুয়াশায় ঢাকা, আর বৃষ্টি প্রায়ই পাইলটের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 0 অরুণাচল প্রদেশ। এটা একটা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড। এখানে টুইন ইঞ্জিন বিশিষ্ট MI-17 গুলো গাড়ি চলাচলের অযোগ্য প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর কাছে নানা সামগ্রী পৌঁছে দিয়ে আসে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে এবং MI-17 চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। স্কোয়াড্রন লিডার রোমিত বুধবার ওনার ক্রাফটের কাছে এলেন। ততক্ষণে সহযোগী পাইলটরা ওনাদের খেলার স্কিলগুলো ঝালিয়ে নিচ্ছেন। বেসের জীবনে কখনো অবসন্নতা, আবার কখনো তৎপরতা। কিছুটা হারি আপ অ্যান্ড ওয়েট মানসিকতায় চলতে হয়। হয়তো আগামীকাল আকাশ পরিষ্কার হয়ে যাবে। অরুণাচল প্রদেশের 0তে বৃষ্টির কারণে বায়ুসেনার শক্তিশালী MI-17 ঠায় দাঁড়িয়ে রয়েছে। উত্তর পূর্বের আবহাওয়া খুবই খামখেয়ালি, বিশেষ করে প্রি মনসুন আর মনসুন সিজনে। আপনারা তো দেখতেই পেলেন, গত 4 দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম। একটানা বৃষ্টি হচ্ছিল আর মেঘলা হয়েছিল। তবে পঞ্চম দিন আকাশটা কিছুটা ক্লিয়ার হয়েছে, মেঘ অনেক উঁচুতে রয়েছে, তবে খুব জোরে হাওয়া বইছে। স্কোয়াড্রন লিডার বুধবার ঠিক করলেন এই আবহাওয়া পরিষ্কার হওয়ার সুযোগটা কাজে লাগাবেন এবং অপেক্ষা করে থাকা নাগরিকদের কাছে সামগ্রী পৌঁছে দেবেন। অরুণাচল প্রদেশের উত্তর প্রান্তের অনেক গ্রামেই এখনো পর্যন্ত রাস্তাই নেই। আমরা ওয়েদারের ভিজুয়াল অ্যাসেসমেন্ট আর রিপোর্টেড ওয়েদারের উপর ভিত্তি করে একটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম। হিল টপগুলো মোটামুটি ভিজিবল ছিল, তবে ভ্যালিগুলোতে তখনও মেঘ ছিল। হেলিপ্যাডগুলো মেঘে ঢাকা পড়ে গিয়েছিল, আর আমরা কোনো ঝুঁকি নিইনি, তাই মিশনটা বাতিল করতে হলো। আমাদের সম্ভবত আরও কিছুটা সময় ওয়েদার ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু মেশিনকে আবহাওয়ার কাছে নতি স্বীকার করতেই হয়। ভারতীয় বায়ুসেনার অন্য ক্রু এবং পাইলটরা এখানে এবং উত্তর পূর্বের অন্যত্র অপারেট করেন, এবং ভারতীয় বায়ুসেনার কাছে এমন কিছু প্রাণঘাতী মেশিন রয়েছে যেগুলো যে কোনো আবহাওয়াতেই কাজ করতে পারে। এই মাল্টি রোল ফাইটার হিমালয়ের বিপজ্জনক সীমানাতে নজরদারি করার জন্য দারুণ উপযুক্ত। উন্নত এবং দ্রুতগামী, আর আঘাত হানতেও প্রস্তুত। এই সুখোই Su-30 MKI একটা লিথাল ওয়েপন্স ডেলিভারি প্ল্যাটফর্ম। রাশিয়ার ডিজাইন করা এই 2 ইঞ্জিনের জেট বায়ুসেনার প্রয়োজনীয়তা অনুযায়ী ভারতেই তৈরি। এই ছোট ফ্রন্ট উইংটা পরিচিত কানার্ড নামে। এই কানার্ড থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিনগুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে Su-30কে করে তুলেছে সুপার ম্যানুভারেবল। সুখোই একাধিক এয়ার টু এয়ার মিসাইল বহন এবং লঞ্চ করতে সক্ষম। যুদ্ধের সময় Su-30 নিজের থেকে বড় এয়ারক্রাফটকে আঘাত হানতে পারে। রেডার সিস্টেমের সাহায্যে এটা কয়েকশো কিলোমিটার দূরে থাকা এয়ারক্রাফটকেও ডিটেক্ট করতে পারে। সুখোইয়ের ওয়েপন সিস্টেম একই সঙ্গে একাধিক শত্রু এয়ারক্রাফটের সঙ্গে লড়াই করতে পারে। এমনকি এই এয়ারক্রাফট শব্দের দ্বিগুণ গতিবেগে উড়তে পারে। যে পাইলটরা এই এয়ারক্রাফটগুলো ওড়ান, নিজের স্কিলগুলো আরও ক্ষুরোধার করতে ওনাদের প্রতিনিয়ত প্রশিক্ষণ নিতে হয়।
যখন আকাশে ওড়েন না, ফ্লাইট লেফটেন্যান্ট নীলেশ সেন্ডোকর মাটিতেই ওড়ার স্বাদ নিতে আসেন একটা রয়্যাল এনফিল্ড চালিয়ে। অন্য স্পেশালাইজড এয়ারক্রাফটের মতোই এতে প্রশিক্ষণের একটা উপায় হলো সিমুলেশন। উনি সুখোই সিমুলেটরের ওপর প্রশিক্ষণ নিতে এসেছেন। নির্ভুলতা এবং দ্রুত প্রতিক্রিয়ায় হিমালয়ের ওপর ওড়ার প্রধান জিনিস। পাহাড় নড়াচড়া করে না, কিন্তু শব্দের থেকে বেশি গতিবেগে থাকা একজন পাইলটের সামনে হঠাৎ করেই হাজির হতে পারে, বিশেষ করে খারাপ আবহাওয়ায়। কুয়াশা আর তার সঙ্গে মেঘ উত্তর পূর্ব অংশে খুবই সাধারণ একটা ঘটনা, আর সেই কারণে ভিজিবিলিটি এতটাই কমে যায় যে পাইলটরা দিশাহীন হয়ে পড়তে পারেন। আর এইরকম অ্যাটিটিউডে সামনে কি রয়েছে সেটা বোঝা যায় না। মানে এটা অনেকটা পুরনো দিল্লির সরু রাস্তায় চোখ বাঁধা অবস্থায় ফর্মুলা 1 গাড়ি চালানোর মতো অবস্থা। এবং কোনো রুল বুকেই এই কথা বলা নেই যে আকাশপথে যুদ্ধ সবসময় দিনের আলোয় এবং আকাশ পরিষ্কার থাকলেই হবে। অন্যদিকে জিরোতে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ক্রুদের বসেই থাকতে হয়েছিল এবং ওনাদের কাছে একটা অপ্রত্যাশিত বিরতি এসে গিয়েছিল। স্কোয়াড্রন লিডার রমিত বুধবার এবং তার দল আবার কাজে লেগে পড়লেন। ওনাদের আশা এবার হয়তো আকাশ পরিষ্কার হবে এবং প্রত্যন্ত এলাকায় অধীর আগ্রহে থাকা গ্রামবাসীদের সামগ্রী পৌঁছে দিতে পারবেন। ড্রপ জোনগুলো খুবই ছোট আর সীমিত, যে কারণে হেলিকপ্টারগুলো সামলানো বেশ ট্রিকি হয় আর আমাদের একদম অ্যাকিউরেট ড্রপ করতে হয়। ড্রপ জোনটা রয়েছে অরুণাচল প্রদেশের একটা দুর্গম এলাকায়। নিরাপদ দূরত্বে গ্রামবাসীরা হেলিকপ্টারের অপেক্ষা করছেন। এই সামগ্রীগুলো না পেলে ওনাদের জীবনধারণ অনেক বেশি কঠিন হয়ে যাবে। ড্রপটা সফল হয়েছে। বায়ুসেনার মুকুটে আরেকটা সাফল্যের পালক যুক্ত হলো। হাই অল্টিটিউডে পাইলটদের প্রচণ্ড ঝুঁকি থাকে, বিশেষ করে যারা এয়ারক্রাফটটা শত্রুপক্ষের গুলির কারণে বা যান্ত্রিক গোলযোগের জন্য নামাতে বাধ্য হন। ফাইটার পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট হেমন্ত গণলক্ষ্য এইরকমই সম্ভাবনার কথা ভেবে প্রস্তুতি নিচ্ছেন। হেমন্ত একটা কোর্সের নাম নথিভুক্ত করেছেন যা পরিচালনা করে বায়ুসেনার জঙ্গল অ্যান্ড স্নো সার্ভাইভাল স্কুল। এই প্রশিক্ষণ করানো হয় হিমালয়ের পূর্ব পীরপাঞ্জাল রেঞ্জের ওপর। এই এক্সারসাইজটা সম্পূর্ণ করতে ওনাকে এখানেই রাত কাটাতে হবে এবং উদ্ধারকারী দলকে জানাতে হবে। যখন আপনি এরকম গভীর বরফের মধ্যে দিয়ে হেঁটে যাবেন তখন সামনে এগোনো খুব কঠিন হয়ে যায়, কারণ আপনার সামনে 2 থেকে 3 ফুট পুরো বরফ জমে যায়। এতে জুতোর মধ্যে বরফ ঢুকে যায়, আর একবার পা ভিজে গেলে ফ্রস্ট বাইট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অন্ধকার ঘনিয়ে আসছে আর সেই সঙ্গে জমে যাওয়ার মতো ঠান্ডা। হেমন্তকে একটা আশ্রয় তৈরি করতে হবে এবং সেটা তাকে করতে হবে হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়েই। একটা ইগলু বানানোর জন্য সবসময় সমান জায়গা খুঁজতে হবে, তারপর পা দিয়ে ঠুকে ঠুকে বরফটাকে শক্ত করতে হবে, তারপর একটা ছোড়া জাতীয় জিনিস দিয়ে বরফ ইটের মতো করে কেটে নিতে হবে। আর নরম বরফগুলো সিমেন্টের মতো ব্যবহার করতে পারেন, মানে এটা ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরির মতো জিনিস আর কি। আর এটা বানাতে বেশ সময়ও যায়। একবার ইগলু তৈরি হয়ে গেলে উনি আগুন জ্বালানোর ব্যবস্থা করবেন। আমায় এবার আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে। আমি কিছু জ্বালানি জোগাড় করলাম, তবে বেশিরভাগ ঘাসই ভিজে ছিল, তাই সেগুলো দিয়ে আগুন জ্বালানো খুব কঠিন হয়ে গেছিল। তবে ভাগ্য ভালো ছিল বলে কিছু শুকনো কাঠ পেয়ে গেছিলাম। এটাই আগুন জ্বালানোর একমাত্র উপায় ছিল। আমি অনেক চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু আগুন ধরছিল না। অন্ধকার নেমে আসছিল আর প্রচণ্ড জোরে হাওয়া বইছিল। এতে পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছিল। আর সবশেষে আমি প্রায় আধ ঘন্টা ধরে চেষ্টা করার পর অবশেষে আগুন জ্বালাতে পেরেছিলাম, এবং আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে ইগলুর ভেতর ঢুকে শুয়ে পড়লাম।
এটা একটা প্রাকৃতিক আশ্রয়, তবে ওনার আশা উনি এতেই টিকে থাকতে পারবেন। হিমালয়ের চূড়ায় ভোরের আলো এসে পড়লেও তাপমাত্রা হিমাঙ্কের নিচেই রয়েছে। অস্থায়ী ইগলুর ভিতর থেকে ভারতীয় বায়ুসেনার পাইলট হেমন্ত বেরিয়ে এলেন। যখন আমি সকালে ঘুম থেকে উঠলাম, আমি প্রথমেই খাবার খুঁজতে বেরোলাম, যাতে সারাটা দিন কাটাতে পারি। আশেপাশে কোনো খাবার ছিল না, তাই একমাত্র অপশন ছিল চা। আমি চেষ্টা করলাম পাইন পাতা দিয়ে চা বানানোর। আগুন জ্বালিয়ে খানিকটা বরফ গলাতে লাগলাম এবং সেটা ফুটতেই পাইন পাতাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। আসলে এটা খুবই পুষ্টিকর, এতে ভিটামিন সি থাকে। শুধু তাই নয়, এর থেকে অনেকটা এনার্জিও পাওয়া যায় এবং সারাদিন টিকে থাকার শক্তিও যোগায় এটা। ইনস্ট্রাকশন অনুযায়ী উনি বিশেষ এক ধরনের চা বানিয়ে খেলেন। এখন ওনাকে লোকেশন মার্ক করতে হবে, যাতে আকাশপথে অনুসন্ধানকারীরা খুঁজে পেতে পারেন। পাইন গাছের ডালগুলো ধপধপে সাদা বরফের মধ্যে ভালো চোখে পড়ে। হেমন্তের প্যাটার্ন সিগন্যালে কাজ হলো একটা সার্চ এয়ারক্রাফটের ক্রুকে সতর্ক করার মধ্য দিয়ে। এটা হয়তো একটা রুটিন এক্সারসাইজ, তবে এই রকম উচ্চতায় ইভ্যাকুয়েশনগুলো ওনাদের প্রতিদিনের কাজের একটা অংশ। একজন নাগরিক অসুস্থ হয়েছেন, লো ব্লাড প্রেশার। এটা অফিসে সাধারণ একটা দিন ছিল এবং আমরা বিকেল 3:30 নাগাদ সব গুছিয়ে রেখেছিলাম। স্যার, দেয়ার ইজ এ মেডিকেল এমার্জেন্সি। স্যার, একজন নাগরিক অসুস্থ হয়ে পড়েছেন, লো ব্লাড প্রেশার। আচ্ছা, জায়গাটা কুরভিয়ার কাছে। সন্ধে নামতে এখনো 3 ঘন্টা বাকি রয়েছে। আবহাওয়া একটু মার্জিনাল রয়েছে, তবে আমাদের অ্যাটেম্প্ট নিতেই হবে। তাড়াতাড়ি একটু তৈরি হয়ে যাও। যদিও আমাদের হাতে 2.5 ঘন্টার মতন দিনের আলো পড়েছিল এবং আবহাওয়া একটু মার্জিনাল ছিল, কিন্তু একজনের জীবন বাঁচানোর জন্য আমাদের খুব তাড়াতাড়ি এয়ারবর্নের ডিসিশন নিতে হয়েছিল। গ্রামগুলো সবই প্রায় প্রত্যন্ত এলাকায় এবং সেখানে অল্প কিছু রাস্তা রয়েছে, যেগুলো আবার বছরের 5-6 মাস বরফেই ঢাকা থাকে। তার সঙ্গে মেডিকেল ফ্যাসিলিটির অভাব থাকায় এই পার্টিকুলার এরিয়াতে আমাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গায় কোনো হেলিপ্যাড না থাকায় উইং কমান্ডার খান ওনার ক্রাফটটাকে একটা চাষের ক্ষেতে নামানোর সিদ্ধান্ত নিলেন। সঙ্গে থাকা ক্রুরা পাশেই উঠতে লাগলেন যদি কোনো সাহায্যের দরকার হয়। লো ব্লাড প্রেশারের কারণে একজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন, যেটা এই এরিয়ায় মাঝে মধ্যেই ঘটে থাকে। আমরা দ্রুত অসুস্থ ব্যক্তির কাছে পৌঁছাই এবং আকাশপথে নিয়ে আসি। যদিও সেই সময় আলো কমে আসছিল, তবে আমাদের সৌভাগ্য আবহাওয়া ভালো ছিল এবং আমি রেডিওতে অ্যাম্বুলেন্স রেডি থাকার কথা বলি, যাতে আমরা টারম্যাকে ল্যান্ড করলেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চিকিৎসা শুরু করা যায় আর ওনার প্রাণ বাঁচানো যায়। শুধুমাত্র লাদাখ এরিয়ায় নয়, আমি বলবো হিমালয়ের সমস্ত পাহাড়ি এলাকায়, সে উত্তরাখণ্ড হোক, সিকিম বা অরুণাচল প্রদেশ হোক, যখনই কোনো জায়গায় মূল্যবান জীবন রক্ষার প্রয়োজন হয়, বায়ুসেনা এই একই ধরনের মিশন করে থাকে। হাই অল্টিটিউডে আনন্দ খুবই ক্ষণস্থায়ী। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং খামখেয়ালি আবহাওয়া সেনা আধিকারিকদের শক্তি আর কাজের দক্ষতা কমিয়ে দেওয়ার চক্রান্ত করে। লেতে কাজের প্রতি দায়বদ্ধতা এবং একাগ্র থাকার লড়াইটা প্রতিনিয়ত।
হ্যাঙ্গারগুলো এবং বেসের এয়ারফিল্ডগুলোতে মেইনটেনেন্স টেকনিশিয়ানরা কঠোর চেষ্টা করে যান যাতে পাইলটরা এই এয়ারক্রাফটগুলো একই রকম মানসিক শক্তি নিয়ে ওড়াতে পারেন। সার্জেন্ট এইচ.কে. শর্মা পাইলটদের মতোই যে কোনো এয়ারক্রাফট ক্রুয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। উনি হয়তো ওড়ান না, তবে পাইলটদের জন্য কাজ করেন এবং সব সময় খেয়াল রাখেন উনি আর ওনার গ্রাউন্ড ক্রুরা নিজেদের কাজটা ঠিকমতো করছেন কিনা, যাতে পাইলটরা জীবিত থাকেন। আমাদের সিএচএন পায়োনিয়ার্সের পাইলটদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, আমি সবার প্রথম ভগবানে ভরসা রাখি, তবে তারপরই স্থান পায় আমার টেকনিশিয়ানরা। আবহাওয়ার কারণে ওনাদের কাজের প্রতিটা ক্ষেত্রে সমস্যা হয়। এই সমস্ত গিয়ার থাকা সত্ত্বেও, যেমন ধরুন এই স্পেশালি ডিজাইন পোশাকটা আমায় সাব জিরো টেম্পারেচারে কাজ করতেও প্রোটেক্ট করে থাকে, কিন্তু এই মেশিনে এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে গ্লাভস পরে কাজই করা যায় না। তো তার জন্য আমায় গ্লাভস খুলে মেটাল পোর্শনটা ধরতে হয়, আর ওই মেটাল পোর্শনটা এতটাই ঠান্ডা থাকে যে কখনো কখনো তাতে চামড়া আটকে গিয়ে ছাল পর্যন্ত উঠে যায়। কিন্তু এটা তো আমার কাজ, আর আমি এই ধরনের কাজ করতে প্রশিক্ষিত। আমি একজন ট্রেন সোলজার, আর আমার কর্তব্য আর দায়িত্ব হলো এই মেশিনগুলোর প্রতি, আর বিশেষ করে সেই সমস্ত পাইলটদের প্রতি যারা এই মেশিনগুলোকে ওড়ান। এইচ.কে. শর্মার মতো দক্ষ মানুষগুলোর কারণেই সিয়াচেন বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে কাজ করে চলেছে। স্কোয়াড্রন লিডার গুপ্তার অধীনে লের প্রশিক্ষণ শেষ হওয়ার পর ফ্লাইট লেফটেন্যান্ট অনিরুদ্ধ গ্রোভার সিয়াচেন বেস ক্যাম্পে পৌঁছলেন। উনি খুব শীঘ্রই হিমবাহের ওপর ওনার প্রথম উড়ানটার পরিচালনা করবেন। তবে মানুষ আর মেশিনকে আরও একবার ভয়ানক আবহাওয়ার কাছে মাথা নত করতে হলো এবং ফ্লাইট লেফটেন্যান্ট গ্রোভারকে ওনার গ্লেসিয়ার ক্যাপ্টেন্স ব্যাজটা পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সিয়াচেনে 11,000 ফুটের বেশি ওপরে থাকা আর্মি বেস ক্যাম্পটা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের জন্য একটা হাব। এই ঘাঁটি থেকেই ভারতীয় বায়ুসেনা সমস্ত সামগ্রী হিমবাহের ওপর মোতায়েন থাকা স্থলবাহিনীর কাছে পৌঁছে দেয়। এখন আবহাওয়া মেঘাচ্ছন্ন, তাই একটা হোয়াইট আউটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আবহাওয়ার কারণে এয়ার সাপ্লাই ক্রু এবং ফ্লাইট লেফটেন্যান্ট গ্রোভার উড়তে পারছেন না। তবে ওনাকে সিয়াচেন হিমবাহের ওপর ওনার প্রথম ফ্লাইটটা কমান্ড করতে হবে। খামখেয়ালি আবহাওয়া আবার বদলাতে চলেছে এবং তা ভালোর দিকেই এগোচ্ছে। হেলিপ্যাডে ব্যস্ততা চোখে পড়ল যেহেতু জওয়ানরা এয়ারক্রাফটে প্রয়োজনীয় জিনিসপত্র ভর্তি করছেন। হিটিং ফিউল থেকে শুরু করে ডিহাইড্রেটেড খাবার, এখানে ক্রাফটটাকে ওপরে তোলাটা শুধুমাত্র প্রথম ধাপ। জার্নিটা সবসময়ই বিপদে পরিপূর্ণ। গ্লেশিয়ারের ওপর দিয়ে ওড়ার সময় আমাদের প্রতিদিন প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সবার প্রথমে যেটা হলো টার্বিউলেন্স। পরের মেজর প্রবলেম আমরা যেটা ফেস করি তা হলো হোয়াইট আউট। আমরা জানি গ্লেশিয়ারটার চারপাশে শুধুই সাদা, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। যেহেতু ডিসওরিয়েন্টেশন তৈরি হয়, আমি জানবো না কোথায় হরাইজন শেষ হচ্ছে আর কোথায় টেরেনটা আকাশে মিশেছে, কারণ সবই সাদা, বিশেষ করে মেঘলা দিনে। তাই আমায় ল্যান্ডিং এর সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ আমি ওই সময় গ্রাউন্ডের রেফারেন্সটা হারিয়ে ফেলতে পারি। ফ্লাইট লেফটেন্যান্ট গ্রোভার একটা চ্যালেঞ্জিং পিলার ল্যান্ডিং করলেন, আর সেটা অত্যন্ত সফলভাবে। সত্যি আজকের ল্যান্ডিংটা এক কথায় অ্যামেজিং ছিল। লে ট্রেনিংটা আমার কাজে এলো। এটা বলতে গেলে একদম পারফেক্ট হয়েছে, মানে ঠিক যেখানে নামার কথা সেখানেই নেমেছি। আই মিন, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন টুডে। গুড আফটারনুন অফিসার্স, সিট ডাউন প্লিজ। সিয়াচেন পায়োনিয়ার মেসে একটা ছোট তবে বেশ তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান হচ্ছে। ফ্লাইট লেফটেন্যান্ট অনিরুদ্ধ গ্রোভার ওনার গ্লেসিয়ার ক্যাপ্টেন্স ব্যাজটা পেয়ে গেলেন।
আমি তোমায় গ্লেশিয়ার ক্যাপ্টেন বলে ঘোষণা করছি। ইয়েস স্যার। মনে রাখবে যে এই সঙ্গেই তোমার দায়িত্ব অনেকটা বেড়ে যাচ্ছে এবং তুমি স্বাধীনভাবে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র অপারেট করতে চলেছ। প্রতিবারই যেন তোমার ল্যান্ডিং সফল হয়। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এই তরুণ পাইলটের কাছে এই কৃতিত্ব অর্জন ছিল একটা বহুদিনের স্বপ্ন এবং অত্যন্ত দক্ষতার সাথে তিনি সেটা পূরণ করলেন। এখানে পোস্টিং হওয়ার জন্য আমি সিয়াচেন গ্লেশিয়ারে উড়ে বেড়াতে পারছি। মানে এখানে আসার জন্য লোকে ট্রাক ভর্তি করে টাকা দিতে চাইবে, আর আমি এখানে প্রতিদিন উড়ে বেড়াতে পারছি। তবে ওটাই আমায় একমাত্র এই কাজটার জন্য অনুপ্রেরণা যোগায়নি। ওই সম্মান যেটা আমরা সেনা জওয়ানদের থেকে পাই, যে কৃতজ্ঞতা বোধটা আসে যখন আপনি তার রাশনটা পৌঁছে দেবেন বা বাড়ির একটা চিঠি পৌঁছে দেবেন, মানে ব্যাপারটা খুবই স্যাটিসফাইং, আর ওটাই আমার অনুপ্রেরণা। কঠিন পরিস্থিতির মধ্যে দক্ষভাবে ওড়ানোটাই একটা বিরাট কৃতিত্ব। প্রকৃতির প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে চলাটা আরো বেশি আনন্দের। তবে এখানে যদি কোনো ওভারওয়েলমিং ইমোশন থাকে যা এই আত্মত্যাগী পুরুষ এবং মহিলারা উপলব্ধি করেন, সেটা হলো স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশন শোনা যায় না, এটা পড়া যায় না, অনুভবও করা যায় না। তবে দূর থেকে যদি এই C-17 আর Su-30 অথবা Mi-17 আর চিতার শব্দ আসে, ভয়ানক ঠান্ডা আর প্রচণ্ড বাতাসের মধ্যে নিরন্তর প্রহরায় থাকা জওয়ানরা একবারের জন্য হলেও ওনাদের মাথাটা ঘোরান দূর থেকে ভেসে আসা এই শব্দটার দিকে। হঠাৎই যখন এই নিরিবিলি জায়গায় আকাশে হেলিকপ্টারের আওয়াজ পাই, তখন আমার ভীষণ আনন্দ হয়। আমি বলে বোঝাতে পারবো না আপনাদের।